একটা প্রশ্ন, মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নটা কোনটা? আমরা কোথা থেকে এসেছি, মহাবিশ্বের শুরু কোথায়, সময়ের জন্ম কিভাবে হলো, আর অস্তিত্বের আগে কি ছিল? আজ আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাই তখন একটি নাম প্রায় সবার মুখে আসে, বিগ ব্যাং। আধুনিক বিজ্ঞানের মতে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে সমগ্র মহাবিশ্ব ছিল এক অত্যন্ত ঘন ও উত্তপ্ত অবস্থায়। তারপর শুরু হয় প্রসারণ, কোটি কোটি বছরের বিবর্তনের মাধ্যমে জন্ম নেয় নক্ষত্র, ছায়াপথ, গ্রহ এবং শেষ পর্যন্ত পৃথিবীতে জীবন। এটি আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু একটা মুহূর্তের জন্য কল্পনা করুন, যখন কোনো টেলিস্কোপ ছিল না, কোনো মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না, কোনো সুপার কম্পিউটার ছিল না, তখন কি মানুষ মহাবিশ্বের উৎস নিয়ে চিন্তা করেনি? অবশ্যই করেছে। আর পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে ভারতীয় ঋষিরা এই প্রশ্নকে শুধু চিন্তাই করেননি, তারা এটিকে তাদের দর্শনের কেন্দ্রে নিয়ে এসেছিলেন। এখানেই শুরু হয় এক বিস্ফোরকের যাত্রা, কারণ হাজার হাজার বছর আগে রচিত কিছু বৈদিক মন্ত্র আজও গবেষক, দার্শনিক এবং সংস্কৃতিবিদদের আলোচনার মূল কেন্দ্র বিষয়। কারণ সেখানে শুধু বিশ্বাস নেই, আছে প্রশ্ন, আছে অনুসন্ধান, আছে অস্তিত্বের রহস্যকে বোঝার এক গভীর প্রচেষ্টা। পর্ব 1, যখন মহাবিশ্ব ছিল একটি প্রশ্ন। আজকের বিজ্ঞান আমাদের বলে মহাবিশ্বের একটি ইতিহাস আছে, একটি সূচনা আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বৈদিক ঋষিরাও সৃষ্টির সূচনা নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। বেদের দশম মণ্ডলে রয়েছে একটি বিখ্যাত সূক্ত, নাসদীয় সূক্ত। অনেক গবেষক এটিকে বিশ্বের প্রাচীনতম এবং গভীরতম সৃষ্টি দর্শনমূলক রচনাগুলোর একটি বলে মনে করেন। সেখানে ঋষিরা লিখছেন, তখন না ছিল সৎ, না ছিল অসৎ, না ছিল আকাশ, না ছিল পৃথিবী। একবার ভাবুন তো, এটা কোনো পৌরাণিক যুদ্ধের গল্প নয়, এটা কোনো রাজা রানীর কাহিনী নয়। এটা এমন একজন মানুষের চিন্তা যিনি অস্তিত্বের একেবারে শুরুটা কল্পনা করার চেষ্টা করেছেন। তিনি এমন একটি অবস্থার কথা ভাবছেন যেখানে আমাদের পরিচিতি জগতের কিছুই নেই, না পদার্থ, না স্থান, না সময়। আজকের কসমোলজিও তো একই ধরনের প্রশ্ন নিয়ে কাজ করছে। সময়ের সূচনা কোথায়, স্থান কিভাবে সৃষ্টি হলো, মহাবিশ্বের প্রথম মুহূর্তে কি ঘটেছিল। অবশ্যই বৈদিক দর্শন এবং আধুনিক পদার্থবিজ্ঞান এক জিনিস নয়। তাদের পদ্ধতি আলাদা, ভাষা আলাদা, লক্ষ্য অনেক ক্ষেত্রে আলাদা, কিন্তু প্রশ্নটি আশ্চর্যজনকভাবে একই, সবকিছুর শুরু কোথায়। আর সম্ভবত এই কারণেই হাজার হাজার বছর পরেও নাসদীয় সূক্ত মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। পর্ব 2, হিরণ্যগর্ভ সৃষ্টির স্বর্ণময় উৎস। ঋগ্বেদের আরেকটি বিখ্যাত সূক্ত হল হিরণ্যগর্ভ সূক্ত। সেখানে বলা হয়েছে, হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে, অর্থাৎ সৃষ্টির পূর্বে এক আদিম উৎস বিদ্যমান ছিল। এখান থেকে পরবর্তী সমগ্র সৃষ্টি প্রকাশিত হয়েছে। হিরণ্য শব্দের অর্থ স্বর্ণময়, গর্ভ অর্থ উৎস বা গর্ভ। সনাতন দর্শনে এটি কোনো সাধারণ বস্তু নয়, এটি সৃষ্টির আদিম সম্ভাবনার প্রতীক, একটি মহাজাগতিক উৎসের প্রতীক। এখন এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে বলে বসে হিরণ্যগর্ভ মানেই বিগ ব্যাং, কিন্তু বিষয়টি এত সরল নয়। বিগ ব্যাং একটি বৈজ্ঞানিক মডেল, হিরণ্যগর্ভ একটি দার্শনিক ও আধ্যাত্মিক ধারণা। দুটোকে এক করে ফেলা সঠিক হবে না, কিন্তু দুটোই একটা গভীর প্রশ্নের দিকে ইঙ্গিত করে। সৃষ্টির উৎস কি, সমস্ত বৈচিত্র্যের আগে কি ছিল? এবং এই প্রশ্নই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নের গভীরতাই একটা সভ্যতার চিন্তার গভীরতা প্রকাশ করে। যখন বিজ্ঞানও একই রহস্যের সামনে দাঁড়ায়। 20 শতকের শুরুতে বিজ্ঞানীরা বুঝতে শুরু করেন মহাবিশ্ব স্থির নয়, এটি প্রসারিত হচ্ছে। বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী জর্জেস ল্যামার্টি প্রথম দিকের বিজ্ঞানীদের একজন, যিনি মহাবিশ্বের প্রসারণের ধারণা তুলে ধরেছিলেন। পরবর্তীতে এডউইন হাভেলের পর্যবেক্ষণে দেখায় যে দূরবর্তী ছায়াপথগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে আধুনিক বিগ ব্যাং তথ্য। কিন্তু এখানেই নতুন প্রশ্ন শুরু হয়, যদি মহাবিশ্বের সূচনা থাকে তাহলে সেই সূচনার আগে কি ছিল? সময় কি বিগ ব্যাং এর সঙ্গে শুরু হয়েছে, নাকি তারও আগে কিছু ছিল? বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার গবেষণায় এই প্রশ্নগুলো নিয়ে কাজ করেছেন। যে কসমোলজি অনেক প্রশ্নের উত্তরে অজানা, বিজ্ঞান অনেক দূর এগিয়েছে, কিন্তু মহাবিশ্বের আদি রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। এবং এখানে বিষয়টি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ হাজার হাজার বছর আগে ঋষিরাও একই রহস্যের সামনে দাঁড়িয়েছিলেন। তাদের কাছে আধুনিক যন্ত্র ছিল না, কিন্তু ছিল গভীর পর্যবেক্ষণ, গভীর ধ্যান এবং অসীম কৌতূহল।
নাসদীয় সূক্তের শেষ অংশে এমন একটি ব্যাখ্যা রয়েছে যা বহু গবেষককে বিস্মিত করেছে। ঋষি প্রশ্ন করছেন, এই সৃষ্টির প্রকৃত রহস্য কে জানে? সর্বোচ্চ সত্তা জানেন, নাকি তিনিও হয়তো জানেন না? একবার ভাবুন, হাজার হাজার বছর আগে লেখা একটি রচনায় এমন বৌদ্ধিক বিনয়। এখানে কোনো জোর করে চাপিয়ে দেওয়া উত্তর নেই, এখানে কোনো ঘোষণা নেই যে আমি সব জানি, বরং এখানে আছে অনুসন্ধানের সত্যতা, অজানাকে স্বীকার করার সাহস। আর সম্ভবত এটাই সনাতন দর্শনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। এটি মানুষকে প্রশ্ন করতে শেখায়, এটি মানুষকে অনুসন্ধান করতে শেখায় এবং মানুষকে সত্যের পথে যাত্রা করতে শেখায়। আর হয়তো সেই কারণেই এই মন্ত্রগুলো হাজার বছর পরও প্রাসঙ্গিক। কারণ বিজ্ঞান পরিবর্তিত হয়, তথ্য পরিবর্তিত হয়, কিন্তু মানুষের কৌতূহল পরিবর্তিত হয় না। আমরা এখনো জানতে চাই আমরা কোথা থেকে এলাম, এই মহাবিশ্ব কেন আছে, আর এই বিশাল অস্তিত্বের আদি রহস্য আসলে কি। নাসদীয় সূক্ত আমাদের সত্যিকার অর্থে একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়েছিল, সৃষ্টির আগে কি ছিল। কিন্তু বৈদিক দর্শন শুধু সৃষ্টির সূচনা নিয়ে থেমে থাকেনি। ভারতীয় ঋষিরা আরও একটি বিস্ময়কর প্রশ্ন করেছিলেন, যদি মহাবিশ্বের শুরু থাকে তাহলে কি তার শেষও আছে? আর যদি শেষ থাকে তাহলে সেই শেষের পর কি ঘটে? এই প্রশ্ন থেকে জন্ম নেয় বৈদিক সময়চক্রের ধারণা। সময়কে কি আমরা ঠিকমতো বুঝি? আমরা সাধারণত সময়কে একটি সরল রেখা হিসেবে কল্পনা করি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটা হচ্ছে শুরু, একটা শেষ। কিন্তু সনাতন দর্শনে বহু গ্রন্থে সময়কে দেখা হয়েছে চক্রাকারে, সৃষ্টি, স্থিতি, প্রলয়, তারপর আবার সৃষ্টি, আবার স্থিতি, আবার লয়। অর্থাৎ মহাবিশ্বকে একবারের ঘটনা হিসেবে নয়, বরং এক চলমান মহাজাগতিক চক্র হিসেবে কল্পনা করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঋষিরা সময়কে মানুষের জীবনের সীমায় আটকে রাখেননি, তারা চিন্তা করেছেন কোটি কোটি বছরের পরিসরে। যখন পৃথিবীর অধিকাংশ সভ্যতা কয়েক শতাব্দীর ইতিহাস নিয়ে ব্যস্ত ছিল, তখন ভারতীয় দর্শন মহাজাগতিক সময়ের বিশালতা নিয়ে আলোচনা করেছিল। আজ আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের বলে যে মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। এই সংখ্যাটা এত বড় যে মানুষের মস্তিষ্ক সহজে কল্পনা করতেও পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বৈদিক সাহিত্যের সময়ে যে বিশাল স্কেল ব্যবহার হয়েছিল তা মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অনেক বাইরে। এটা প্রমাণ করে যে ঋষিরা আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানতেন এবং তারা যে মহাবিশ্বকে খুব বৃহৎভাবে কল্পনা করতে পারতেন এটাও বোঝা যায়। আর এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত আমরা মহাকাশের কথা বলছিলাম, নক্ষত্রের কথা বলছিলাম, সৃষ্টির কথা বলছিলাম, কিন্তু ভারতীয় দর্শনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এটি বাইরের জগৎকে বোঝার চেষ্টা করতে করতে হঠাৎ মানুষের ভেতরের জগতে প্রবেশ করে। উপনিষদে একটি প্রশ্ন বারবার উঠে আসে, আমি কে? আজ বিজ্ঞান জিজ্ঞাসা করে মহাবিশ্ব কোথা থেকে এলো, উপনিষদ জিজ্ঞাসা করে যে এই প্রশ্ন করছে সে কে। এই পরিবর্তনটাই অসাধারণ, কারণ এখানে অনুসন্ধান বাইরের আকাশ থেকে ভেতরের চেতনায় পৌঁছে যায়। উপনিষদের ঋষিরা মনে করতেন মহাবিশ্বকে বোঝার সবচেয়ে বড় চাবিকাঠি হয়তো মানুষের নিজের মধ্যেই লুকিয়ে আছে। এই কারণেই সনাতন দর্শনে চেতনা এত গুরুত্বপূর্ণ। আজ নিউরোসায়েন্স মস্তিষ্ক নিয়ে গবেষণা করছে, মনোবিজ্ঞান মানুষের অভিজ্ঞতা নিয়ে গবেষণা করছে, কিন্তু চেতনা আসলে কি সেই প্রশ্ন এখনো পুরোপুরি সমাধান হয়নি। এবং এখানেই আমাদের বৈদিক দর্শনে আলোচনায় আসে, উত্তর হিসাবে নয়, বরং এক প্রাচীন অনুসন্ধান হিসাবে। বিশ্বের গবেষকরা কেন এখনো আগ্রহী? অনেকেই মনে করেন বেদ, উপনিষদ বা বৈদিক দর্শন শুধুই ধর্মীয় বিষয়, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আজও বিশ্বের বহু গবেষক এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, কারণ তারা শুধু ধর্ম নিয়ে গবেষণা করছেন না, তারা মানব চিন্তার ইতিহাস নিয়েও গবেষণা করছেন, যে ওই পর্যায়ের মানুষ, ওই সময়ের মানুষের চিন্তা ভাবনা কত উচ্চ লেভেলের ছিল। তারা জানতে চাইছেন হাজার বছর আগে মানুষ মহাবিশ্বকে কিভাবে দেখত, অস্তিত্বকে কিভাবে বুঝত, চেতনাকে কিভাবে ব্যাখ্যা করত। কারণ এটা দেনাই করার কিছু না, বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত, ভারতীয় দর্শন এবং বৈদিক সাহিত্য নিয়ে এখনও অধ্যয়ন হয়। কারণ এগুলো শুধু ভারতের ঐতিহ্য নয়, এগুলো মানব সভ্যতাকে ভাবানোর এক গভীর বিষয়বস্তু। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ঐতিহ্যকে ছোট করে দেখি। আমরা ভাবি এগুলো শুধু পুরনো বই, কিন্তু পৃথিবীর গবেষক এগুলোকে মানব চিন্তার মূল্যবান দলিল হিসাবে দেখেন। এটা ভাবার মতো বিষয়। বিজ্ঞান বনাম সনাতন ধর্ম নাকি অন্য কিছু? আধুনিক যুগে একটি ভুল ধারণা খুব জনপ্রিয় হয়েছে। অনেকে মনে করেন বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একে অপরের শত্রু, একটি সত্য হলে অন্যটি মিথ্যা। কিন্তু বিষয়টি কি এতটাই সরল, এতটাই সহজ? কখনোই নয়। বিজ্ঞান কি করে জানেন? বিজ্ঞান পর্যবেক্ষণ করে, পরিমাপ করে, পরীক্ষা করে, প্রমাণ খোঁজে। অন্যদিকে বৈদিক দর্শন কি করে?
এটি মানুষের অভিজ্ঞতা, চেতনা, অস্তিত্ব এবং উপলব্ধির প্রশ্ন নিয়ে কাজ করে। দুই ক্ষেত্রের পদ্ধতি আলাদা, কিন্তু উভয়ের কেন্দ্রই একই বিষয় রয়েছে, সত্যের অনুসন্ধান। বিজ্ঞান টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকায়, ঋষিরা ধ্যানের মাধ্যমে নিজের চেতনার দিকে তাকান। দুজনার যাত্রাপথ ওইভাবে দেখলে এক না হলেও অন্য দিক দিয়ে চিন্তা করলে একই, কিউরিওসিটিটা একই। আর সম্ভবত এই কারণে আধুনিক মানুষ বৈদিক দর্শনকে নতুন করে পড়তে শুরু করেছে, কুসংস্কার হিসেবে নয়, জ্ঞান চর্চার ইতিহাস হিসেবে। এটাই হচ্ছে সনাতনের মহান সংস্কৃতি, এটাই হচ্ছে সনাতনের সবচেয়ে বড় শক্তির উৎস। প্রশ্ন হতে পারে, সনাতন দর্শনের প্রকৃত শক্তি কোথায়? অনেকে মনে করেন সনাতন ধর্মের শক্তি তার আচার অনুষ্ঠানে, কেউ মনে করেন তার মন্দিরে, কেউ মনে করেন তার উৎসবে। সব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সম্ভবত তার সবচেয়ে বড় শক্তি অন্য কোথাও, সেটা হলো তার প্রশ্ন করার ক্ষমতা। ভাবুন তো, একটা সভ্যতা হাজার হাজার বছর আগে প্রশ্ন করেছে, আমি কে, মৃত্যুর পরে কি হবে, মহাবিশ্বের শুরু কোথায়, চেতনা কি, বাস্তবতা কি। প্রশ্নগুলো আজও শেষ হয়ে যায়নি। আজও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো নিয়ে গবেষণা চলছে। আজও বিজ্ঞানীরা এগুলো নিয়ে চিন্তা করছেন, আজও দার্শনিকরা এগুলো নিয়ে বিতর্ক করছেন। আর এই কারণেই সনাতন দর্শন আজও প্রাসঙ্গিক, কারণ এটি শুধু উত্তর দেয় না, এটি মানুষকে ভাবতে বাধ্য করে। যখন আমরা আবার আকাশের দিকে তাকাই, একটা মুহূর্তের জন্য কল্পনা করুন তো, হাজার হাজার বছর আগে একজন ঋষি রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন। কোনো দূরবীন নেই, কোনো পর্যবেক্ষণ কেন্দ্র নেই, কোনো কম্পিউটার নেই, শুধু অসংখ্য নক্ষত্র, অসীম এক নীরবতা। আরেকটি প্রশ্ন, এই সব কিছু শুরু কোথায়? আজ হাজার হাজার বছর পরে আমরাও আকাশের দিকে তাকাই, আমাদের কাছে শক্তিশালী টেলিস্কোপ আছে, মহাকাশ যান আছে, স্যাটেলাইট আছে, সুপার কম্পিউটার আছে, কিন্তু প্রশ্নটা এখনো একই, এই সব কিছুরই শুরু কোথায়? হয়তো প্রযুক্তি বদলেছে, হয়তো ভাষা বদলেছে, হয়তো পদ্ধতি বদলেছে, কিন্তু মানুষের বিস্ময় এখনো বদলায়নি। মানুষ এখনো জানতে চায়, মানুষ এখনো অনুসন্ধান করতে চায়, মানুষ এখনো সত্যের সন্ধানে যাত্রা করে। এই ভিডিওর শুরুতে আমরা একটি প্রশ্ন করেছিলাম, মহাবিশ্ব কোথা থেকে এলো? সত্যি বলতে আজও সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমাদের কাছে নেই। বিজ্ঞান তার যাত্রা চালিয়ে যাচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, নতুন তথ্য আসছে, নতুন প্রশ্ন উঠছে। অন্যদিকে বৈদিক ঋষিদের প্রশ্নগুলো আজও বেঁচে আছে। নাসদীয় সূক্ত আজও পড়া হয়, উপনিষদ আজও অধ্যয়ন করা হয়, গীতার দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে। কেন জানেন? কারণ এগুলো শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এগুলো মানুষের চিরন্তর অনুসন্ধানের দলিল। এগুলো এমন এক সভ্যতার স্মৃতি যারা শুধু বিশ্বাস করতে চায়নি, বোঝার চেষ্টা করেছিল, শুধু উত্তর খুঁজতে চায়নি, প্রশ্ন করতেও শিখিয়েছিল। হয়তো এই কারণেই সনাতন দর্শনে হাজার বছর পরেও প্রাসঙ্গিক, কারণ এর শক্তি কোনো একক উত্তর নয়, এর শক্তি হলো অনুসন্ধান, এর শক্তি হলো জিজ্ঞাসা, এর শক্তি হলো সত্যের প্রতি অদম্য আকর্ষণ। আধুনিক বিজ্ঞান আমাদের বলে মহাবিশ্ব কিভাবে পরিবর্তিত হয়েছে, সনাতন দর্শন আমাদের জিজ্ঞাসা করে এই অস্তিত্বের অর্থ কী। বিজ্ঞান আমাদের নক্ষত্রের দিকে নিয়ে যায়, ঋষিরা আমাদের নিজের ভিতরে নিয়ে যান। একটা বাহিরের যাত্রা, একটা ভেতরের যাত্রা। পথ দুটো হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, সত্যের অনুসন্ধান। আর তাই যখন আমরা ঋগ্বেদে সেই প্রাচীন মন্ত্র পড়ি, তখন আমরা শুধু অতীতের শব্দ পড়ি না, আমরা শুনতে পাই মানবজাতির সবচেয়ে প্রাচীন প্রশ্নগুলো প্রতিধ্বনি। আমরা কোথা থেকে এলাম, আমরা কে, আর এই অসীম মহাবিশ্বের আদি রহস্য আসলে কি? হয়তো উত্তর এখানে সম্পূর্ণ জানা যায়নি, কিন্তু অনুসন্ধান এখনো চলছে। আর যতদিন এই অনুসন্ধান চলবে, ততদিন সনাতন দর্শনের সেই প্রাচীন প্রশ্নগুলো জীবন্ত থাকবে। কারণ কিছু গ্রন্থ শুধু পড়ার জন্য লেখা হয় না, কিছু গ্রন্থ লেখা হয় মানুষকে ভাবানোর জন্য। আর সেই কারণ হাজার হাজার বছর পরেও ঋষিদের সেই প্রশ্ন আজও আকাশের মতোই বিস্তৃত, আর মহাবিশ্বের মতোই রহস্যময়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে প্রেরণ করুন। আমি প্রত্যেকটা কমেন্টেই পড়ব, সেই আশায় রইলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো রহস্যের উদ্ঘাটন নিয়ে।